পীরে কামিল পর্ব সংখ্যা ১১ চ্যাপ্টার 4। গাড়ি প্রশস্ত রাস্তা দিয়ে ছুটছিল, যা প্রায় নির্জন, ট্রাফিক না থাকার সমান। স্টিয়ারিং হুইলে ডান হাত রেখে বাঁ হাত মুখের উপর দিয়ে হাই আটকায় সালার, ঘুমের ভাব দূর করার চেষ্টায়। পাশের সিটে বসে থাকা ইমামা নিঃশব্দে কাঁদছে, যা টের পাচ্ছিল ও। মেয়েটা একটু পরপর হাতে থাকা রুমাল দিয়ে চোখ মুছবে, নাক ঘষবে, এরপর উইন্ডো স্ক্রিন দিয়ে বাইরে তাকিয়ে আবার কাঁদতে থাকবে। সময়ে অসময়ে আর চোখে তাকিয়ে এসব কাজ দেখে সালার, কিন্তু ইমামাকে সান্ত্বনা দেওয়ার বা চুপ করানোর চেষ্টা করেনি। ভেবেছিল কিছুক্ষণ চোখের পানি ফেলে নিজেই থেমে যাবে, কিন্তু আধা ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও ইমামাকে একই গতিতে কাঁদতে দেখে কিছুটা নড়ে চড়ে ওঠে। বাড়ি থেকে এসে যদি পস্তাতে হয় তাহলে পালানোই উচিত হয়নি তোমার, সালার নীরবতা ভেঙে বলল। সালারের কথার কোনো উত্তর দেয় না ইমামা। এখনো কোনো গন্ডগোল হয়নি, বাড়ির কেউ হয়তো তুমি নেই টেরও পায়নি। কিছুক্ষণ উত্তরের অপেক্ষা করে পরামর্শ দেয়, আমি পস্তাচ্ছি না, এবার ভরাট গলায় দৃঢ়ভাবে বলে ইমামা। তাহলে কাঁদছো কেন এত? সালার সাথে সাথে জিজ্ঞেস করলো। তোমাকে বলার কোনো ফায়দা নেই, ইমামা আবার চোখ মুছে। সালার ঘাড় বাঁকিয়ে ইমামার দিকে তাকায়। লাহোর কার কাছে যাবে? জানি না, উত্তরে সালার চমকায়। মানে কি? কোথায় যাচ্ছ তুমি নিজেই জানো না? এই মুহূর্তে তো ও জানেই। তাহলে লাহোর কেন যাচ্ছ? না হলে আর কোথায় যাব? ইসলামাবাদ থাকতে পারতে। কার কাছে? লাহোরও তো এমন কেউ নেই যার কাছে থাকতে পারবে, তাও স্থায়ীভাবে। এমনকি জালালও নেই। শেষের ৩ শব্দের উপর জোর দিয়ে ঘাড় বাঁকিয়ে ইমামার দিকে তাকায় সালার। তার কাছে যাচ্ছ তুমি? কিছুক্ষণ পর তীক্ষ্ণ সুরে জিজ্ঞেস করল। না, জালাল আমার জীবন থেকে বেরিয়ে গেছে। সালার ধরতে পারল না ইমামার কণ্ঠে হতাশা নাকি বিষণ্ণতা। তার কাছে কিভাবে যাব আমি? তাহলে কোথায় যাবে? সালার আবারও কৌতূহলবশত জিজ্ঞেস করে। এটা লাহোর গিয়ে ঠিক করতে হবে, কোথায় যাব বা কার কাছে যাব। ইমামা বলল। সালার অবিশ্বাস্য চোখে ইমামাকে দেখে। সত্যি কি মেয়েটা জানে না কোথায় যাচ্ছে, নাকি ওকে বলতে চাইছে না? গাড়িতে আবার নীরবতা নেমে এসে। তোমার ফিয়ন্সে, কি যেন নাম তার? ও হ্যাঁ, আসজাদ। বেশ হ্যান্ডসাম একজন পুরুষ। আরও একবার সালার সেই নীরবতা ভাঙ্গে। আর যে অন্য লোকটা ছিল জালাল, তার সামনে তো এই কিছুই না। তুমি অন্যায় করে ফেললে না আসজাদের সাথে? ইমামা কিছু না বলে সামনে রাস্তার দিকে তাকিয়ে আছিল। সালার কিছুক্ষণ ঘাড় এপাশ ওপাশ করে উত্তরের অপেক্ষা করে, কিন্তু বুঝতে পারে ইমামা উত্তর দিতে চায় না। আমি তোমাকে বুঝতে পারছি না, এমনকি যা কিছু করছো সেসবও। তোমার কার্যকলাপ বড্ড অদ্ভুত, আর তুমি নিজের কার্যকলাপের চেয়েও বেশি। এবার ইমামা ঘাড় ঘুরিয়ে তাকায়। তোমার কার্যকলাপের চেয়েও বেশি অদ্ভুত? আর আমি কি তোমার চেয়েও বেশি উদ্ভুত? খুব ধীরে কিন্তু শক্ত সুরে জিজ্ঞেস করা এই প্রশ্ন কয়েক মুহূর্তের জন্য সালারকে উত্তরহীন করে দেয়। আমার কোন কার্যকলাপ অদ্ভুত? আর আমি কোন দিক থেকে অদ্ভুত? কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করে। তুমি জানো তোমার কোন কার্যকলাপ অদ্ভুত? ইমামা আবার উইন্ডো স্ক্রিন দিয়ে তা বাইরে তাকায়। নিশ্চয় আমার আত্মহত্যার কথা বলছো, নিজেই নিজের প্রশ্নের উত্তর দেয় সালার। যদিও আমি আত্মহত্যা করতে চাই না, চেষ্টাও করি না, শুধু একটা অভিজ্ঞতা নিতে চাই। কেমন অভিজ্ঞতা? আমি সবসময় মানুষকে একটা প্রশ্ন করি, কিন্তু কেউ আমাকে এর উত্তর দিতে পারে না, তাই নিজেই উত্তর খোঁজার চেষ্টা করছি। সালার বলল। কি জিজ্ঞেস করো তুমি মানুষকে? খুবই সহজ প্রশ্ন, কিন্তু সবার কঠিন লাগে। হোয়াট ইজ নেক্সট টু এক্সটেসি? ঘাড় ঘুরিয়ে বলল সালার। ইমামা কিছুক্ষণ সালারকে দেখল, এরপর মৃদু আওয়াজে বলল, পেইন। হোয়াট ইজ নেক্সট টু পেইন? সালার দেরি না করে আরেকটা প্রশ্ন করল। নাথিংনেস। হোয়াট ইজ নেক্সট টু নাথিংনেস? সালার একই ভঙ্গিতে অপর প্রশ্ন করে। হেল, ইমামা বলল। অ্যান্ড হোয়াট ইজ নেক্সট টু হেল? এবার নীরবে একদৃষ্টিতে সালারের দিকে তাকিয়ে রইল ইমামা। হোয়াট ইজ নেক্সট টু হেল? সালার নিজের প্রশ্নের পুনরাবৃত্তি করে। তুমি ভয় পাও না? অদ্ভুত ভঙ্গিতে ইমামাকে জিজ্ঞেস করতে শুনে সালার কি জিজ্ঞেস করল। হেলকে, যে স্থানের আগে বলতে কিছুই নেই, সবকিছু এর পেছনেই রয়ে যায়।
অপবদিত ও বিধ্বস্ত হওয়ার পর বাকি থাকে কি, যা জানার প্রতি তোমার এত আগ্রহ? ইমামা খানিক আফসোসের সুরে বলল, আমি তোমার কথা বুঝতে পারছি না, সবকিছু আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। সালার গা ছাড়া ভঙ্গিতে বলল, চিন্তা করো না, বুঝে যাবে। একটা সময় আসবে যখন সবকিছু বুঝতে পারবে, অথবা তোমার এই হাসি বিলীন হয়ে যাবে। তখন তুমি ভয় পাবে, মৃত্যুকেও, জাহান্নামকেও। আল্লাহ তোমাকে সবকিছু দেখাবেন এবং বুঝিয়ে দিবেন। এরপর আর কখনো তুমি কাউকে জিজ্ঞেস করবে না, হোয়াট ইজ নেক্সট টু এক্সটেসি। ইমামা বেশ ধীরভাবে বলল, এটা কি তোমার ভবিষ্যৎবাণী? খোঁচা মেরে বলল সালার। না, ইমামাও একই সুরে বলল, অভিজ্ঞতা? হ্যাঁ, এটা তোমার অভিজ্ঞতার ফলাফল। তুমিও আত্মহত্যা করছো মানে করতে যাচ্ছ। আমি এই চেষ্টা নিজস্ব পন্থায় করেছি, তুমি করছো তোমার পন্থায়, শীতল কণ্ঠে বলল সালার। ইমামার চোখে আবার পানি চলে আসে, ঘুরে সালারের দিকে তাকিয়ে বলে, আমি কোনো আত্মহত্যা করছি না। কোনো ছেলের জন্য বাড়ি থেকে পালানো একটা মেয়ের জন্য আত্মহত্যার সমান, তাও এমন অবস্থায় যখন সে ছেলে বিয়ের জন্য প্রস্তুতই না। দেখো, আমি নিজেও একটা ছেলে, অনেক ব্রড মাইন্ডেড ও লিবারেল। আমি মোটেও খারাপ মনে করি না বাড়ি থেকে পালিয়ে নিজের পছন্দের ছেলের সাথে কোর্ট কোর্ট ম্যারেজ বা বিয়ে করাকে। কিন্তু সে ছেলের সঙ্গ তো দরকার। এমন এক ছেলের জন্য বাড়ি ছাড়া যে বিয়ে করে নিয়েছে, আমার মাথায় ঢোকে না। তাও তোমার বয়সে, পুরোই বোকামি। আমি কোনো ছেলের জন্য পালাচ্ছি না। জালাল আনসার, নাম মনে করিয়ে দে সালার। আমি তার জন্য পালাচ্ছি না। না চাইতেও চিৎকার করে উঠে ইমামা। সালারের পা অটোমেটিক ব্রেকে গিয়ে লাগে। বিমূঢ় হয়ে ইমামার দিকে তাকাই। আমার উপর চিৎকার করছো কেন? আমার সাথে চিৎকারের দরকার নেই, রেগে যায় ও। ইমামা মুখ ফিরিয়ে জানালা দিয়ে বাইরে তাকায়। এই যে তোমাদের মাঝহাবি থিওরি, ফিলোসফি পয়েন্ট বা যাই হোক না কেন, আই ডোন্ট গেট ইট। কেউ যদি অন্য কোনো নবীকে মানে তাতে কি আসে যায়? জীবনে এমন অর্থহীন তর্কের বাইরেও অনেক কিছু আছে। ধর্ম, আকিদা বা মাঝহাব নিয়ে লড়াই করা, হোয়াট রাবিশ। ইমামা ক্রুদ্ধ চোখে ঘাড় ঘুরিয়ে তাকায়। তোমার কাছে যা অর্থহীন, জরুরি না সবার কাছে তা অর্থহীন হবে। আমি নিজের মাঝহাবের উপর কায়েম থাকতে চাই না, না সেই মাঝহাবের কাউকে বিয়ে করতে চাই। আমার হক আছে এটা করার। আমি এই ধরনের বিষয় নিয়ে তোমার সাথে তর্ক করতে চাই না, কারণ তুমি বুঝবে না। সুতরাং এসব বিষয় নিয়ে নিজের রায় দিতে এসো না। আমারও হক আছে কথা বলার, ফ্রিডম অফ এক্সপ্রেশন। সালার কাঁধ উঁচিয়ে বলল। ইমামা কোনো প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে চুপ হয়ে জানালার বাইরে তাকিয়ে থাকে। সালারও নীরবে গাড়ি ড্রাইভ করছিল। এই যে জালাল আনসার, আমি তার কথা বলতে চাইছিলাম। একটু চুপ থেকে সালার প্রসঙ্গ তোলে, তার মধ্যে বিশেষ কি আছে? ইমামা উইন্ডো স্ক্রিন দিয়ে বাইরে তাকিয়েছিল। জালাল আনসার, আর তোমার কোনো জোর নেই। একটুও হ্যান্ডসাম না সে। তুমি তো সুন্দরী। আমি অবাক হচ্ছি তুমি কিভাবে তার প্রতি ঝুঁকলে এটা ভেবে। সে কি খুব ইন্টেলিজেন্ট? জিজ্ঞেস করে সালার। অবাক হয়ে থাকায় ইমামা, ইন্টেলিজেন্ট বলতে কি বোঝাতে চাইছো? দেখো, হয়তো কারো চেহারা ভালো লাগে, কিন্তু আমার মনে হয় না বা জালালের চেহারা তোমার ভালো লেগেছে। নয়তো কারো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা টাকা পয়সার কারণে আগ্রহ জন্মায়। যদিও জালালের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা টাকা পয়সা কত আমি জানি না, কিন্তু তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যতটা উঁচু তাতে এসবও তোমার আগ্রহের কারণ হতে পারে না। একমাত্র অবশিষ্ট রয়ে যাওয়া পদ হচ্ছে কারো বুদ্ধিমত্তা, যোগ্যতা ইত্যাদি। সেজন্যই জিজ্ঞেস করছি, সে কি খুব ইন্টেলিজেন্ট, নাকি খুব ব্রিলিয়েন্ট বা আউটস্ট্যান্ডিং? না, নিচু আওয়াজে মৃদু গলায় বলল ইমামা। সালার হতাশ হয়। তাহলে তুমি তার প্রতি ঝুঁকলে কিভাবে? ইমামা হেডলাইটের আলোয় উইন্ডো স্ক্রিন দিয়ে রাস্তায় দেখছিল। সালার কিছুটা কাঁধ ঝাঁকিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। গাড়িতে আবার নীরবতা নেমে আসে। সে খুব ভালো নাত আবৃত্তি করে। প্রায় 5 মিনিট পর নীরবতা ভাঙে। ইমামা নিচু আওয়াজে এমনভাবে বিড়বিড় করছিল যেন নিজের সাথে কথা বলছে। ইমামার বাক্য সালারের কানে পৌঁছায়, কিন্তু ওর কাছে তা অবিশ্বাস্য মনে হয়। কি? নিশ্চিত হতে চাইল। জালাল খুব ভালো নাত আবৃত্তি করে। এবার একটু জোরে বলল ইমামা। শুধু কণ্ঠের কারণে? কোনো শিল্পী নাকি? সালার জিজ্ঞেস করে। ইমামা না বোধক মাথা নাড়ল। তাহলে? শুধু নাত, খুব সুন্দর আবৃত্তি করে। সালার হাসে। শুধু নাত আবৃত্তি শুনে প্রেমে পড়ে গেছো? অন্তত আমি এটা বিশ্বাস করতে পারছি না।
তাহলে করো না, তোমার বিশ্বাস কে চায়? ইমামার কণ্ঠে শীতলতা ছিল। গাড়িতে আবার নীরবতা নেমে আসে। ধরে নেওয়া যাক তুমি সত্যিই তার নাত আবৃত্তি শুনে কিছুটা হলেও প্রভাবিত হয়েছিলে, কিন্তু এত দূর তো, এটা তো প্র্যাকটিক্যাল কিছু না। বারবার কার্টল্যান্ডের নোভেলের রোমান্স হয়ে গেল। তুমি একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে এমন ইম্মেচিওর মানসিকতা নিয়ে চলো। সালার তীর্যক কণ্ঠে বলল, আমি যথেষ্ট মেচিওর, অনেক বেশি। অন্তত গত 2-4 বছরে আমার মতো প্র্যাকটিক্যাল হয়ে কেউ হয়তো জীবনকে দেখেনি। আমার রায় আগে জায়গায় হতে পারে, তোমার প্র্যাকটিক্যাল হওয়া আমার প্র্যাকটিক্যাল হওয়ার দৃষ্টিভঙ্গি থেকে আলাদা। এনিওয়ে, আমি জালালের কথা বলছিলাম। ওই যে তুমি নাত আবৃত্তির কথা বলছিলে, ওগুলো। কিছু বিষয়ে আমাদের নিয়ন্ত্রণ থাকে না, আমারও নেই। এবার ইমামার কণ্ঠে পরাজয়ের সুর ছিল। আবারও আমি তোমার সাথে একমত হতে পারছি না। সব কিছুর উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে, অন্তত নিজের ফিলিংস, ইমোশন এবং অ্যাকশনের উপর। আমরা জানি কার জন্য কোন ফিলিংস ডেভেলপ হচ্ছে এবং কেন করছি সেটাও জানি। সুতরাং যতক্ষণ পর্যন্ত না আমরা জেনে শুনে সেসব ফিলিংস ডেভেলপ হতে দিই, ততক্ষণ পর্যন্ত তা বাড়ে না। তাই এসব বিষয়ে আমাদের কন্ট্রোল না থাকাটা মানতে পারছি না। কথা বলতে বলতে ইমামার দিকে তাকাই সালার। অনুভব করে ইমামা ওর কথা শুনছে না, এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। চোখগুলো ফোলা, যার মাঝে তখনও আর্দ্রতা, মানসিকভাবে অন্য কোথাও। কথায় সালারের জানা নেই। ওর কাছে ইমামাকে অস্বাভাবিক মনে হলো। অনেকক্ষণ নীরবে গাড়ি ড্রাইভ করার পর একটু বিরক্ত হয়ে ইমামাকে সম্বোধন করলো। নাত আবৃত্তি ছাড়া আর কি কোয়ালিটি আছে? জোরে বলে। ইমামা একটু চমকায়। নাত আবৃত্তি ছাড়া আর কি কোয়ালিটি আছে? নিজের প্রশ্ন আবার করে সালার। সে সব কোয়ালিটি যা একজন ভালো মানুষ এবং ভালো মুসলমানদের মাঝে থাকে। ইমামা বলল, যেমন? সালার ভ্রু তুলে জিজ্ঞেস করে। কিছু না থাকলেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসে যে আমি শুধু এই এক কোয়ালিটির খাতিরে অন্য যেকোনো মানুষের উপর প্রাধান্য দেব তাকে। সালার অদ্ভুত ভঙ্গিতে হাসে। হোয়াট এ লজিক! এসব কথাবার্তা আমি আসলেই বুঝবো না। তুমি তোমার পছন্দে বিয়ে করবে নাকি তোমার বাবা মায়ের পছন্দে? ইমামা হঠাৎ জিজ্ঞেস করলো। সালার অবাক। অফকোর্স নিজের পছন্দে। বাবা মায়ের পছন্দে বিয়ে করার যুগ কই? বেপরোয়াভাবে বলল। তুমিও তো কোনো কোয়ালিটির কারণে একটা মেয়েকে পছন্দ করবে, যাকে ভালো লাগবে বা যার সাথে তোমার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, এমনটাই তাই না? মামা জিজ্ঞেস করছে। অবশ্যই, সালার বলে। আমিও সেটাই করছি। কে কোন কোয়ালিটিকে গুরুত্ব দেবে সেটা তার নিজস্ব ব্যাপার। তুমি এসব কারণে কাউকে বিয়ে করবে, আমিও তোমায় বলা সে এক কারণে জালা আনসারকে বিয়ে করতে চেয়েছিলাম। ইমামা থামে। আমার ইচ্ছে ছিল এমন কারোর সাথে বিয়ে হোক যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার চেয়ে বেশি ভালোবাসে। জালাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার চেয়ে বেশি ভালোবাসতে জানে। তাই আমার মনে হয়েছিল তাকে বিয়ে করা উচিত। আমি তোমাকে বলেছি, কিছু বিষয়ের উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না। কিছু ইচ্ছে এমন থাকে যা থেকে মুক্তি পাওয়া সম্ভব না। যেহেতু সে বিয়ে করে নিয়েছে, এখন তুমি কি করবে? জানি না আমি। এক কাজ করো, অন্য কোনো নাত আবৃত্তিকার খুঁজে বের করে নাও। তোমার সমস্যা সমাধান হয়ে যাবে। সালার হাসে। ইমামা পলকহীন সালারের দিকে তাকিয়ে রইল। সামনে থাকা এই মানুষটার বাস আসলে নিষ্ঠুরতার শীর্ষে। এভাবে কেন তাকিয়ে আছো? আমি মজা করছিলাম। সালার হাসি নিয়ন্ত্রণ করে। ইমামা কিছু বলার পরিবর্তে মুখ ফিরিয়ে নেয়। তোমার বাবা তোমাকে মেরেছে। সালার আগের মতো কিছুক্ষণ চুপ থেকে কথার স্রোত জারি রাখে। তোমাকে কে বলল? সালারের দিকে না তাকিয়েই জিজ্ঞেস করল ইমামা। কাজের মহিলা। সালার উত্তর দেয়। বেচারি মনে করছে তুমি বিয়েতে আমার জন্য অমত করছো, তাই সে আমার কাছে এসে তোমার অবস্থা খুব করুণভাবে উপস্থাপন করেছে। মেরেছে তোমার বাবা? হ্যাঁ, সহজ গলায় উত্তর দেয় ইমামা। কেন? জিজ্ঞেস করিনি, হয়তো রেগেছিলেন তাই। তুমি তাকে মারতে কেন দিলে? তিনি আমার বাবা, তার হক আছে আমাকে মারার। সালার অবাক হয়ে ইমামার দিকে তাকায়। তার জায়গায় অন্য কেউ থাকলে এমন পরিস্থিতিতে একই কাজ করত। আমার কাছে এটা অস্বাভাবিক মনে হয়নি। ইমামা খুব সাবলীল কণ্ঠে বলল, যদি মারার হক থাকে তাহলে বিয়ে দেওয়ারও হক আছে। তাতে বড় হাঙ্গামা কেন করছো? সালার তীক্ষ্ণ সুরে জিজ্ঞেস করল।
কোনো মুসলমানের সাথে দিত, যেখানে ইচ্ছে দিত, আমি করে ফেলতাম। সে জালার আনসার না হলেও সালার বিদ্রুপে সুরে জিজ্ঞেস করলো, হ্যাঁ, এখনই বা তার সাথে কোথায় হয়েছে? ইমামার চোখে আর্দ্রতা। তাহলে তাদেরকে এটা বলতে তুমি। বলেছি। তোমার মনে হয় এখনো না বলে বসে আছি? আমি সত্যিই একটা বিষয় খুব অবাক। সালার বলল, তুমি কেন আমার কাছে সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নিলে, বা বলতে গেলে কিভাবে এই সিদ্ধান্তে এলে? তুমি আমাকে যথেষ্ট অপছন্দ করো। তোমার বাইরে আমার কাছে অপশন ছিল না, ইমামা মৃদু আওয়াজে বলে। আমার কোনো ফ্রেন্ড এই পরিস্থিতিতে এমন সাহায্য করতে পারবে না, যা একটা ছেলে পারবে। আসজাদ ছাড়া আমি শুধু জালাল আর তোমাকে চিনি। সবচেয়ে কাছাকাছি তুমি ছিলে, যার সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করা যাবে। বেশ, আমি সেটাই করেছি। তোমার বিশ্বাস ছিল আমি তোমাকে সাহায্য করব? না, আমি শুধু একটা রিস্ক নিয়েছি। বিশ্বাস কোথা থেকে আসবে? বললাম না আমার কোনো অপশন ছিল না। মানে প্রয়োজনের স্বার্থে তুমি গাধাকে বাপ বানিয়ে নিয়েছো। খুব অদ্ভুত সুরে সালারের বলা এ বাক্য ইমামাকে চুপ করিয়ে দেয়। এই মানুষের মুখের উপর কথা বলাই ওস্তাদ, যদিও ভুল বলেনি। ভেরি ইন্টারেস্টিং। ইমামার তরফ থেকে কিছু বলার অপেক্ষা না করে বলে সালার। মনে হলো নিজের অনুমানে বেশ সন্তুষ্ট। কিছুক্ষণের জন্য এখানে গাড়ি থামাবো। রাস্তার পাশে থাকা একটা সস্তা ধরনের হোটেল আর সার্ভিস স্টেশনের দিকে তাকিয়ে বলল সালার। একটু টায়ার চেক করাতে হবে। গাড়িতে অতিরিক্ত টায়ার নেই। মাঝ রাস্তায় কোথাও টায়ার ফ্ল্যাট হয়ে গেলে ঝামেলায় পড়তে হবে। ইমামা মাথা নেড়ে সায় জানায়। গাড়ি ঘুরিয়ে ভেতরে ঢুকে সালার তখন দূরে কোথাও ফজরের আজান দিচ্ছে। হোটেলে কাজ করা 2-4 জন কর্মচারী ছাড়া আর কেউ ছিল না ওখানে। গাড়ি ভেতরে ঢুকতে দেখে একজন লোক বেরিয়ে আসে। হয়তো গাড়ির শব্দ শুনেছিল। গাড়ির দরজা খুলে বাইরে বের হয় সালার। ইমামা সিটের পেছনে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে নেয়। আজানের আওয়াজ বাড়ছে। চোখ খুলে ফেলে। গাড়ির দরজা খুলে নিজেও বের হয়। দরজা খোলার শব্দে সালার মাথা ঘুরিয়ে তাকায়। এখানে কতক্ষণ থাকতে হবে? জিজ্ঞেস করলো ইমামা। 10-15 মিনিট। একবার ইঞ্জিনও চেক করিয়ে নিব। আমি নামাজ পড়ব। অজু করা লাগবে আমার। সালার কিছু বলার আগে হোটেলের লোকটা ডেকে বলল, আপা, অজু করলে এই ড্রাম থেকে পানি নিন। আর নামাজ কই পড়বে? লোকটাকে জিজ্ঞেস করলো সালার। এই তো সামনের রুমে, আমি জায়নামাজ দেই। সে পাইপ বের করছিল। আগে জায়নামাজ দে, এরপর এসে ইঞ্জিন চেক করছি। লোকটা রুমের দিকে যেতে যেতে বলল। সালার দূর থেকে ইমামাকে ড্রামের পাশে উসখুস হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অনিচ্ছাকৃতই সামনে এগিয়ে যায়। ওটা আলকাতরায় বিশাল এক খালি ড্রাম, যা ঢাকনা দিয়ে ঢেকে রাখা। ভেতর থেকে পানি কিভাবে বের করব? পায়ের শব্দ টের পেয়ে পেছনে ফেরে ইমামা। এদিক ওদিক তাকিয়ে একটু দূরে খালি একটা বালতি পড়ে থাকতে দেখে সালার। ওটা নিয়ে আসে ও। আমার মনে হয় এই বালতি দিয়েই পানি বের করে। বলতে বলতে ড্রামের ঢাকনা খুলে বালতি দিয়ে পানি তোলে। আমি করিয়ে দিচ্ছি অজু। ইমামার চেহারার অস্বস্তি দেখে ও। ইমামা কিছু না বলে জামার হাতা উপরে তুলতে থাকে। ঘড়ি খুলে সালারের দিকে বাড়িয়ে দেয়। এরপর হাঁটু উঁচিয়ে ফ্লোরে বসল। সালার বাড়িয়ে রাখা হাতের উপর পানি ঢালে। ইমামা কেঁপে উঠে সাথে সাথে হাত পিছনে সরিয়ে নেয়। কি হয়েছে? সালার অবাক হয়ে জিজ্ঞেস করলো। কিছু না, পানি খুব ঠান্ডা। তুমি পানি ঢালো। আবার হাত বাড়ায় ইমামা। সালার পানি ঢালতে থাকে। ইমামা অজু করতে লাগলো। এই প্রথম ওর হাত কনুই পর্যন্ত দেখে সালার। কিছুক্ষণের জন্য ওর কনুই থেকে চোখ ফেরাতে পারল না। এরপর সালারের চোখ ওর কনুই থেকে চেহারার দিকে আটকায়। চাদর না সরিয়ে খুব সাবধানে মাথা, কান ও ঘাড় মাসে করছে ইমামা। আর সালারের চোখ ওর হাতের নড়াচড়ার সাথে সফর করছে। ওর গলার স্বর্ণের চেন এবং চেনের সাথে ঝুলতে থাকা মুক্তাও এই প্রথম আবিষ্কার করে। এর আগে যতবার দেখেছে চাদর জড়ানো দেখেছিল। চাদরের রং আলাদা হতো, কিন্তু ইমামা সবসময় একইভাবে তা জড়িয়ে রাখত। তাই ওর শরীরের অবকাঠামোর দিকে কখনো খেয়াল করার সুযোগ পায়নি সালার। পায়ে আমি পানি ঢেলে নিচ্ছি। ইমামা দাঁড়িয়ে সালারের হাত থেকে বালতিটা নেয়, যা প্রায় খালি হওয়ার দিকে। সালার কয়েক পা পিছিয়ে আবিষ্টতা নিয়ে তাকিয়ে রইল। ইমামার অজু শেষ হলে সালারের আবিষ্টতাও ভেঙে যায়। ঘড়ি ইমামার দিকে বাড়ায়। সামনে পিছনে হেঁটে ওরা সেই রুমে আসে যেখানে সার্ভিস স্টেশনের লোক ঢুকেছিল। সে ততক্ষণে একপাশে জায়নামাজ বিছিয়ে রেখেছে। ইমামা নিঃশব্দে জায়নামাজের দিকে এগিয়ে যায়।
রুমে কিছু চেয়ার ও ছোট্ট একটা টুল ছিল। রুমটা কোনো কাজে ব্যবহার করা হয় তাৎক্ষণিকভাবে অনুমান করতে পারল না সালার। সামনে এগিয়ে জানালার মতো কাউন্টারে গিয়ে দাঁড়ায়। আমাদের 2 কাপ চা দিও, ওখানে থাকা ছেলেটাকে বলে সালার। ছেলেটা অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে মাথা নেড়ে স্টোভ জ্বালাতে যায়। রুমে ফিরে আসে ও। ইমামা তখনও নামাজে। একটা চেয়ার টেনে বসে টেবিলের দিকে পা বাড়িয়ে ইমামাকে পর্যবেক্ষণ করতে থাকে। ওর ধারণা ছিল নামাজ শেষ করে ইমামা মোনাজাতে নিজের অবস্থার কথা ভেবে কান্নায় ভেঙে পড়বে, যেটা স্বাভাবিক। কিন্তু ওর অনুমান ভুল প্রমাণিত হয়। ইমামা মোনাজাতের জন্য হাত তুললেও যেমনটা ও ভেবেছিল তেমন কিছু হলো না। সাধারণভাবে মোনাজাত শেষ করে 2 হাত মুখের উপর দিয়ে আমিন বলে উঠে যায় ইমামা। গোপনে একটা শ্বাস ফেলে চোখ সরিয়ে নেয় সালার। লাহোর চত্বরে প্রবেশ করতেই ইমামা বলল, তুমি এখন আমাকে যে কোনো জায়গায় নামিয়ে দিতে পারো। আমি চলে যেতে পারবো। তুমি যেখানে যাবে আমি সেখানে নামিয়ে দিচ্ছি। এত কুয়াশার মধ্যে কোনো ট্রান্সপোর্টের অপেক্ষা করতে অনেক সময় লাগবে। রাস্তানো তখনও প্রায় শুনশান। যদিও সকাল হয়ে গেছে, কিন্তু কুয়াশা সবকিছু ঢেকে রেখেছে নিজের চাদর জড়িয়ে। জানা নেই কোথায় যাওয়া উচিত, কিসের ঠিকানা বলবো। এখন হয়তো হোস্টেলে যাব, তারপর ওখান থেকে। তাহলে আমি তোমাকে হোস্টেলে দিয়ে আসছি। কিছু রাস্তা এভাবেই নীরবতায় কাটে। হোস্টেলে হোস্টেল কিছুটা দূরে থাকতে ইমামা বলল, ব্যাস, এখানেই গাড়ি থামাও, বাকিটা চলে যাব। আমি তোমার সাথে হোস্টেলে যেতে চাই না। সালার রাস্তার পাশে গাড়ি থামায়। গত কয়েক সপ্তাহ অনেক সাহায্য করেছো তুমি আমার। এজন্য আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। তোমার সাহায্য না পেলে আজ আমি এখানে থাকতাম না। একটু থেমে আবার বলে ইমামা, তোমার মোবাইল আমার কাছে, এটা এখনো আমার দরকার। তবে কিছুদিন পর পাঠিয়ে দেব। দরকার নেই, তুমি এটা রাখতে পারো। কিছুদিন পর আমি যোগাযোগ করব, তখন ডিভোর্সের পেপার পাঠিয়ে দিও। আশা করি আমার বাবা মাকে কিছু বলবে না। এটা বলার দরকার ছিল? সালারের ব্রু কুঁচকে যায়। কিছু বলার হলে অনেক আগেই বলে দিতাম, শীতল কণ্ঠে বলল। তুমি আমাকে ভীষণ বাজে ছেলে মনে করতে। এখনো কি আমার ব্যাপারে তোমার রায় একই আছে, নাকি নিজের রায় কোনো পরিবর্তন এনেছো? বাঁকা হেসে জিজ্ঞেস করল, এখন তোমার মনে হয় না আমি আসলে একটা ভালো ছেলে? হতে পারে, ইমামা মৃদু আওয়াজে বলল। ওর কথায় ধাক্কা খায় সালার। হতে পারে? অবিশ্বাস্য ভঙ্গিতে হাসল। এখনো শুধু হতে পারে। তুমি খুব অকৃতজ্ঞ ইমামা। তোমার জন্য আমি এত কিছু করলাম, যা এই যুগের কোনো ছেলে করবে না। এরপরও তুমি আমাকে ভালো মেনে নিতে প্রস্তুত নও? আমি অকৃতজ্ঞ না। স্বীকার করে তুমি অনেক উপকার করেছো, অন্য কেউ যা করতো না। সালার ওকে থামিয়ে বলল, তার মানে আমি ভালো, তাই না? ইমামা কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। না, আমি জানি তুমি এটাই বলতে চাও। যদিও প্রাচ্যের মেয়েদের নীরবতাকে সম্মতি বলে ধরা হয়। কিন্তু তোমার নীরবতা তোমার অসম্মতি। ঠিক বলছি না? আমরা অহেতুক তর্ক করছি। হতে পারে, সালার কাঁধ ঝাঁকিয়ে বলে। কিন্তু আমি অবাক যে তুমি। এবার ইমামা ওকে থামিয়ে বলল, তুমি অবশ্যই আমার জন্য অনেক কিছু করেছো। যদি আমি তোমাকে না চিনতাম তাহলে বিনা দ্বিধায় তোমাকে একজন ভালো মানুষ মনে করতাম। এমনকি বলেও দিতাম। কিন্তু আমি তোমাকে এত ভালো করে চিনি যে আমার জন্য এটা বলা কঠিন। সালার এক দৃষ্টিতে ইমামার দিকে তাকিয়েছিল। যে মানুষটা আত্মহত্যার চেষ্টা করে, মদ খায়, নিজের রুমে মেয়েদের নগ্ন ছবি দিয়ে ভরে রাখে, সে ভালো মানুষ হতে পারে না। ইমামা সহজ গলায় বলল, আচ্ছা, যদি এমন কারো কাছে যেতে যে এই 3 কাজের কোনোটা করে না, তোমাকে সাহায্যও করলো, তবু সে তোমার জন্য ভালো মানুষ হতো? সালাদ জোরে বলল, যেমন জালাল আনসার। ইমামার চেহারার রং বদলায়। হ্যাঁ, সে আমাকে সাহায্য করেনি, আমাকে বিয়ে করেনি, কিন্তু এর মানে এই না সে খারাপ হয়ে গেছে। সে একজন ভালো মানুষ এবং আমার কাছে এখনো ভালোই আছে। আমি সাহায্য করেছি, বিয়ে করেছি তোমাকে, কিন্তু তবু এর মানে এই না আমি ভালো। সালার বিদ্রূপের হাসি হাসে। তোমার নিজের ব্যাপারে কি রায় ইমামা? তুমি একটা ভালো মেয়ে? আচমকা তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করল। এরপর উত্তরের অপেক্ষা না করেই বলতে লাগলো, তোমার কাছে তুমিও ভালো মেয়ে না। তুমিও একটা ছেলের জন্য বাড়ি ছেড়ে পালিয়েছো, নিজের বাগদত্তাকে ধোঁকা দিয়েছো, ফ্যামিলির মান সম্মান নষ্ট করেছো। কোনো রকম সৌজন্যতাবোধ না রেখে একের পর এক বলে যাচ্ছিল। ইমামার চোখে হালকা আর্দ্রতা আসে। তুমি ঠিক বলছো, আমি সত্যিই ভালো মেয়ে না। এই বাক্য এখন আমার অনেকের কাছ থেকে শুনতে হবে।
তোমাকে আমি এই বিষয়ে অনেক লম্বা চড়া ব্যাখ্যা দিতে পারি, কিন্তু কোনো ফায়দা নেই, তুমি বুঝবে না। ধরো আমি তোমাকে লাহোর না এনে যদি অন্য কোথাও নিয়ে যেতাম, তাহলে? কিন্তু আমি নিরাপদে এখানে নিয়ে এসেছি। এটা তোমার প্রতি আমার কত বড় এহসান, কোনো আন্দাজ আছে? ইমামা ঘাড় ঘুরিয়ে সালারের দিকে তাকায়। আমার বিশ্বাস ছিল তুমি আমাকে অন্য কোথাও নিয়ে যাবে না। সালার ওর কথায় হাসে। আমার ওপর বিশ্বাস ছিল? কেন? আমি তো বাজে ছেলে। তোমার উপরে না, আমার আল্লাহর উপরে বিশ্বাস ছিল। সালারের কপালে কিছু ভাঁজ পড়ে। আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি সব ছেড়েছি। তাই এমনটা কখনো হতে পারে না যে তিনি আমাকে তোমার মতো মানুষের হাতে হে করবেন। এটা সম্ভবই ছিল না। ধরে নাও যদি এমন কিছু ঘটে যেত। সালার জোর দেয়। আমি এমন কিছু কেন ধরবো যা ঘটেনি? ইমামাও নিজের কথায় অনড়। অর্থাৎ তুমি তুমি আমাকে কোনো ধরনের ক্রেডিট দিতে রাজি না। সালার হাসল। ধরো এখন যদি আমি তোমাকে যেতে না দেই, তাহলে কি করবে? গাড়ির দরজা যতক্ষণ আমি না খুলছি ওটা খুলবে না, তুমিও জানো। এখন বলো কি করবে? ইমামা শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল। না হলে এটাও করতে পারি। সালার ড্যাশবোর্ডে পড়ে থাকা মোবাইল তুলে একটা নাম্বার টাইপ করে। তোমার বাড়িতে ফোন করি। মোবাইল স্ক্রিন ইমামার চোখের সামনে নাড়ে, যেখানে ইমামার বাড়ির নাম্বার ছিল। আমি তাদেরকে বলে দেই তুমি কোথায় আছো, কার সাথে আছো। এরপর এখান থেকে সোজা নিয়ে পুলিশ স্টেশনে গিয়ে তাদের হাতে তুলে দেয়। তখন তোমার আস্থা বিশ্বাসের পরিমাণ কি দাঁড়াবে? বিদ্রূপের ভঙ্গিতে বলছিল। ইমামা চুপচাপ তাকিয়ে আছে। সালার বেশ খুশি হয়। মোবাইল রেখে দেওয়ার আগে আরেকবার ইমামার চোখের সামনে স্ক্রিন নাড়ে। কত বড় এহসান করছি এমন না করে। মোবাইল ড্যাশ বোর্ডে রাখতে রাখতে বলল সালার। তুমি অসহায়, কিছু করার নেই। এমন অবস্থায় রাতে অন্য কোথাও নিয়ে গেলেও তোমার কিছু করার থাকতো না। আমি তোমাকে গুলি করতাম। সালার অবাক হয়ে তাকিয়ে হো হো করে হেসে উঠল। কি করতে? আমি তোমাকে গুলি করতাম। ইমামা এই ভঙ্গিতে থেমে থেমে বলল। সালার স্টিয়ারিং হুইলে দুই হাত রেখে হাসে। জীবনে কখনো পিস্তল দেখেছো? ঠাট্টা করে। ইমামা পায়ের দিকে ঝুঁকে হাত বাড়ায়, এরপর উঠে সোজা হয়ে সালারকে বলল, এই তো। এটা কি বলে? সালার হাসতে ভুলে যায়। ইমামার ডান হাতে ছোট সাইজের সুন্দর একটা দামি লেডিস পিস্তল, এবং ধরার স্টাইল দেখেই বুঝে যায় তা কোনো আনাড়ির হাতে না। অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। তুমি আমাকে গুলি করতে পারতে, হ্যাঁ, দরকার হলে। কিন্তু আমি তা করিনি, কারণ তুমি কোনো ছলও করনি। স্থির কণ্ঠে বলল ইমামা। পিস্তল ওর দিকে তাক করেনি, শুধু হাতে ধরে রেখেছিল। গাড়ির লক কথা অসমাপ্ত রেখেই সালারকে ইশারা করে বলল। সালার অনিচ্ছা সত্ত্বেও নিজের পাশে থাকা বাটন প্রেস করে দরজা আনলক করে। ইমামা দরজা খুলে পিস্তলটা কোলে থাকা ব্যাগে ঢুকিয়ে নেয়। দুজনের মাঝে আর কোনো কথা হয় না। গাড়ি থেকে নেমে দরজা বন্ধ করে দেয় ইমামা। সালার ওকে দ্রুত পায়ে আসন্ন একটা ওয়াগনের দিকে গিয়ে তাতে উঠে যেতে দেখল। ওর পর্যবেক্ষণ ক্ষমতা খুব প্রখর। যেকোনো মানুষের চেহারা পড়ে ফেলতে পারে, এই বিষয়ে নিজেকে নিয়ে সালারের বেশ গর্ব ছিল। কিন্তু সে কুয়াশাচ্ছন্ন রাস্তার মাঝে গাড়িতে বসে থাকা স্বীকার করে নেই, ইমামা হাশিমকে পড়তে পারেনি ও। স্টিয়ারিংয়ে হাত রেখে অবিশ্বাস্য নিয়ে ওখানেই বসে রইল অনেকক্ষণ। ইমামার প্রতি ওর অপছন্দভাব আরও কিছুটা বেড়ে যায়। ফেরার পথে কুয়াশা উপেক্ষা করে দ্বিগুণ গতিতে গাড়ি চালিয়ে আসে। পুরো রাস্তা মস্তিষ্ক শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজছিল। ইমামা পিস্তল কোত্থেকে বের করলো? ওর পুরা বিশ্বাসের সাথে বলতে পারে, যখন ইমামা অজুর জন্য পা ধুচ্ছিল তখন পিস্তল গোলারিতে ছিল না, নাহলে নিশ্চয়ই ওর চোখে পড়তো। এমনকি নামাজ পড়ার সময়ও ইমামাকে মাথা থেকে পা পর্যন্ত লক্ষ্য করেছে। পিস্তলটা তখনও ইমামার গোড়ালিতে বাঁধা ছিল না। বার্গার খেয়ে চা শেষ করে ইমামা গাড়িতে এসে বসে। কিন্তু ও কিছুক্ষণ পর আসে। তার মানে নিশ্চয় পিস্তল ব্যাগে ছিল, আন্দাজ করতে থাকে ও। যখন বাড়িতে পৌঁছায় তখন ওর মুড বেশ খারাপ। গেট দিয়ে গাড়ি ভেতরে ঢুকানোর সময় দারোয়ানকে নিজের দিকে ডাকে। রাতে আমি যে মেয়ের সাথে গিয়েছি কাউকে এ ব্যাপারে বলবে না। বরং রাতে আমি কোথাও যাইনি, বুঝেছ? সালার হুকুম দেওয়ার ভঙ্গিতে বলল। জি, কাউকে বলবো না। দারোয়ান বিশ্বস্ততার সাথে মাথা নাড়ে। সে আহাম্মক না যে এই ধরনের কথা অন্যদের সাথে বলে বেড়াবে। নিজের রুমে এসে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। সেদিন অন্য কোথাও যাওয়ার ইচ্ছে ছিল না ওর। সালার তখন গভীর ঘুমে।
যখন রুমের দরজায় জোরে জোরে ধাক্কা দেওয়ার শব্দ কানে আসে, সঙ্গে সঙ্গে উঠে বসলো। দরজা থেকে সত্যিই শব্দ আসছে। আধ খোলা চোখে দেয়াল ঘড়ির দিকে তাকায়, 4টা বাজছে। চোখ ঘষতে ঘষতে বিছানা ছেড়ে উঠল। দরজার ওপাশে থাকা মানুষটার উপর ভীষণ রাগ লাগছে। রাগে বিড়বিড় করতে করতে ঝট করে দরজা খোলে। বাইরে কাছের লোক দাঁড়ানো। কি সমস্যা তোমার? এভাবে দরজা কেন ধাক্কাচ্ছ? ভাঙতে চাও নাকি? কাজের লোকের উপর চিৎকার করে ও। সালার সাহেব, বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। কাজের লোক ঘাবড়ানো অবস্থায় বলল। রাগ আর ঘুম মিনিটের ব্যবধানে উধাও হয়ে যায় ও। 1 সেকেন্ডেরও কম সময়ে পুলিশ আসার কারণ বুঝে ফেলল। কিন্তু ইমামার পরিবার আর পুলিশের তৎপরতা দেখে আশ্চর্য হচ্ছে। কয়েক ঘন্টার মধ্যে এরা কিভাবে ওর কাছে পৌঁছে গেল? পুলিশ কেন এসেছে? নিজের কণ্ঠ স্থির রেখে ভাবলেশহীন মুখে জিজ্ঞেস করল। সেটা তো বলেনি, শুধু বলেছে আপনার সাথে দেখা করতে চাই। কিন্তু দারোয়ান গেট খোলেনি। তাদেরকে বলেছে আপনি বাড়িতে নেই, কিন্তু তাদের কাছে আপনার ওয়ারেন্ট আছে। তারা বলছে এমনিতে ভেতরে ঢুকতে না দিলে জোর করে ঢুকে সবাইকে গ্রেফতার করে নিয়ে যাবে। সালার স্বস্তির নিঃশ্বাস ফেলে। দারোয়ান বুদ্ধির বহিঃপ্রকাশ দেখিয়েছে। নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছে পুলিশ কাল রাতের ঘটনা নিয়ে তদন্ত করতে এসেছে, তাই পুলিশকে ভেতরে ঢুকতে দেয়নি। এমনকি ও যে সেটাও জানায়নি। তুমি চিন্তা করো না, আমি কিছু করছি। সালার কাজের লোককে বলল। এটা কোনো সাধারণ লোকজনের বাড়ি হলে এতক্ষণে পুলিশ দেয়াল টপকে ঢুকে পড়তো। কিন্তু এখন ওয়ারেন্ট থাকা সত্ত্বেও বাড়ির আকার এবং এলাকার অবস্থান তাদেরকে দোটানায় ফেলে দিয়েছে। যদি ইমামার পরিবার সেই পরিমাণ নাম ডাক আর ছলা না হতো, তাহলে পুলিশ এই সেক্টরে আসার, বিশেষ করে ওয়ারেন্ট নিয়ে আসার সাহসই করতো না। কিন্তু মুহূর্তে পুলিশের জন্য জলে কুমির, ডাঙ্গায় বাঘ এর মতো অবস্থা ছিল। সালার রুমে এসে ফোন তুলে করাচিতে সিকান্দার ওসমানের কাছে কল করে। বাবা, একটা ছোট্ট ঝামেলা হয়ে গেছে। আমাদের বাড়ির বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। তাদের কাছে আমাকে গ্রেফতারের ওয়ারেন্ট। সিকান্দার ওসমানের হাত ফসকে মোবাইল পড়তে পড়তে বেঁচে যায়। কেন? জানি না বাবা, ঘুমাচ্ছিলাম আমি। কাজের লোক এসে জাগিয়ে বলল। আমি কি পুলিশের কাছে গিয়ে জিজ্ঞেস করব তারা কেন আমাকে গ্রেফতার করতে এসেছে? সালার খুব নির্দোষ ভাব নিয়ে জিজ্ঞেস করল। না, বাইরে বের হওয়ার বা পুলিশকে ভেতরে ঢুকতে দেওয়ার দরকার নেই। নিজের রুমেই থাকো। আমি কিছুক্ষণ পর ফোন করছি। সিকান্দার ওসমান তড়িঘড়ি করে ফোন রাখলেন। সালার নিশ্চিন্ত হয়ে ফোন রেখে দেয়। জানতো একটু পর পুলিশ আর থাকবে না। ঠিক তাই হলো। 10-15 মিনিট পর কাজের লোক এসে পুলিশের চলে যাওয়ার খবর জানায়। কাজের লোক ওর সাথে কথা বলছিল। এর মাঝেই সিকান্দার ওসমানের কল আসে। পুলিশ চলে গেছে? সিকান্দার ওর গলা শুনেই জিজ্ঞেস করলেন। হ্যাঁ, চলে গেছে। সালার খুব সুস্থির ভঙ্গিতে উত্তর দেয়। এখন তুমি আমার কথা শোনো। আমি আর তোমার মা রাতে করাচি থেকে ইসলামাবাদে আসছি। ততক্ষণ পর্যন্ত বাড়ি থেকে বের হবে না, শুনেছো তুমি? তার কথা বলার ধরন সালারের কাছে অদ্ভুত লাগে। সিকান্দার ওসমান ওর সাথে খুব রাগী কণ্ঠে কথা বলছিল। শুনেছি। অপর পাশ থেকে সিকান্দার ওসমান কল কেটে দিলেন। সালারও ফোন রেখে দিচ্ছিল যখন ওর চোখ রুমের কার্পেটের উপর পড়ে। ওখানে জুতার ছাপ। কাজের লোকও অবাক চোখে সেদিকে তাকিয়ে আছেন, যা জানালা থেকে সারিবদ্ধ আকারে রুমের ভেতর দিকে এসেছে। জুতার দাগগুলো পরিষ্কার করো, নির্দেশের সুরে বলল ও। কাজের লোক রুম থেকে বেরিয়ে যায়। সালার জানালার কাছে এসে স্লাইডিং উইন্ডো পুরো খুলে দেয়। ওর অনুমান ঠিক। জুতার সেই কাদামাখা ছাপ বারান্দায়ও আছে। ইমামা নিজেদের ক্যারি থেকে দেয়াল টপকে ওদের ক্যারিতে ঢুকেছে, যার কারণে জুতার তলায় কাদা ছিল। শিশিরের কারণে ওখানে মাটি কম, কাদা বেশি ছিল। বারান্দার সাদা মার্বেলের মেঝেতে সেই ছাপগুলো নিখুঁত লাইনের মতো দেখাচ্ছে। ও লম্বা একটা শ্বাস টেনে ভেতরে চলে আসে। কাজের লোক রুমের দাগগুলো পরিষ্কার করছিল তখন। বাইরে বারান্দায়ও কিছু ছাপ আছে, সেগুলো পরিষ্কার করে দিও। সালার তাকে বলল। এগুলো কার পায়ের ছাপ? কাজের লোক কৌতূহল নিয়ে দমিয়ে রাখতে পারল না। আমার। সালার মেজাজ দেখিয়ে বলল তাকে।